আপনারা জানেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্রের আমূল সংস্কারে জনগণের কিছু দাবিকে আমলে নিয়ে সংস্কার কমিশন তৈরি করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সর্বমহলেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল এবং পুলিশের ভেতর থেকেও সেই ধরনের প্রশ্ন উঠে এসেছে এবং সেখানে সংস্কারের বিষয়টি উঠে এসেছে। সেই প্রেক্ষিতে সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে। আজ আমরা কথা বলবো পুলিশ সংস্কার কমিশন নিয়ে। দর্শক, আমি মোহাম্মদ আলিউল্লাহ প্রেক্ষাপটের সংস্কার বিষয়ে মোহনা ডিজিটালের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি। এই বিষয়ে কথা বলতে আজকে স্টুডিওতে উপস্থিত আছেন অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা অ্যাসোসিয়েশনের সভাপতি সাবেক ডিআইজি ডক্টর এম আকবর আলী। আপনাকে স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। এবং আমাদের সাথে আরও আছেন বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি মোহাম্মদ মনিরুল হক ডাবলু। আপনাকেও স্বাগত স্টুডিওতে। ধন্যবাদ। আপনাদের দুজনকে মোহনা ডিজিটালে এই আলোচনায় স্বাগত জানাচ্ছি আমি আবারও। পুলিশ সংস্কার বিষয়ে প্রশ্নে আমি প্রথম আপনার কাছে আসতে চাই। ডক্টর এম আকবর আলী, আপনার কাছে পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে 9টি খাতে দুর্নীতির কথা বলা হয়েছে। যে প্রতিবেদনটা দেওয়া হয়েছে এর মধ্যে যেমন রয়েছে যে ঘুষ গ্রহণ ও আর্থিক দুর্নীতির পুলিশের সবচেয়ে প্রচলিত দৃশ্যমান দুর্নীতির একটি ধরন। সাধারণত জিডি গ্রহণ থেকে শুরু করে মামলা দায়ের, গ্রেপ্তার, আটক এবং অভিযোগপত্র দায়ের, মামলার হাজিরা, মামলা নিষ্পত্তির বিভিন্ন পর্যায়ে পুলিশকে ঘুষ দিতে হয়। আপনি কি মনে করেন যে পুলিশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব? ধন্যবাদ। তো আগে একটু ডিফেন্ড করে নিই পুলিশকে। আপনি বলেন যে পুলিশকে দুর্নীতিমুক্ত করা সম্ভব কিনা। তা আমি যদি ইফ আই ওয়ান্ট টু ডিফেন্ড পুলিশ, আমরা বলতে পারি যে আমরা এমন একটা সমাজে বাস করি, সমাজের প্রতি স্তরে যেখানে যে কাজে যান সেখানে এখন দুর্নীতির একেবারে মহোৎসব চলছে। একেবারে রাষ্ট্রীয় উপর থেকে শুরু করে নিউজ পর্যন্ত দুর্নীতির মহোৎসব চলছে এবং সেই দুর্নীতির কারণেই কিন্তু দেখেন একটা সরকারকেও চলে যেতে হয়েছে এবং তারা পুলিশকে দুর্নীতিগ্রস্ত করা, পুলিশ না শুধু পুলিশ এবং অন্যান্য যে সংস্থাগুলোকে দুর্নীতিগ্রস্ত করার জন্য অবাধ সুযোগ দিয়েছে। তো সেরকম একটা প্রেক্ষাপটে পুলিশকে আপনি দুর্নীতিমুক্ত রাখা খুব কষ্টকর। চতুর্দিকে যখন পানি আসে একটা গর্ত থেকে তো পানি উঠিয়ে আপনি ওই গর্ত ইয়ে করতে পারবেন না, মানে ক্লিন রাখা যাবে না, পানি এসে জমা বাঁধবে। এরকম পুলিশটা তো এরকমই। দেখ, আমরা চতুর্দিকে থেকে আপনার ওখান থেকে ইয়ে আসছে, পানি আসছে, আপনি কিভাবে দুর্নীতির যে উপাদানগুলো ওখানে জমা হচ্ছে আপনি কিভাবে ওইটাকে সেচবেন? তবে আমি এটা কোনো ডিফেন্ডেড না। পুলিশ এরকম একটা সংস্থা যেটাকে দুর্নীতিমুক্ত রাখতে হবে, এর কোনো বিকল্প নাই। যে জাতিগুলো কথা আমরা খুব গর্বভরে বলি যে ওরা উন্নত জাতি, ওরা উন্নত সমাজ প্রতিষ্ঠা করেছে, সেখানে কিন্তু এই পুলিশ, জুডিশিয়ারি, শিক্ষা, স্বাস্থ্য এইগুলোকে আগে দুর্নীতিমুক্ত করা হয়েছে, এইগুলোকে আগে আপহেল্ড করা হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা করা হয়েছে এবং তার ফলেই কিন্তু তারা উন্নত হয়েছে। এখন আমাদের এই যে পুলিশকে আপনি যদি দুর্নীতিমুক্ত করতে চান, এখানে সংস্কারে কিন্তু আরও অনেক কথা আছে। ওই কাজগুলো করেন। ওই কাজগুলো করলে পুলিশকে যদি আপনি তার মিনিমাম রিকোয়ারমেন্টটা দিতে পারেন, তাদের পেশাগত দক্ষতা অর্জনের জন্য যে সমস্ত চাহিদা, যে সমস্ত প্রয়োজন আছে, এইগুলোকে যদি আপনি পূরণ করতে পারেন, আপনি যদি এই যে তারা যে প্রসেসে পুলিশে ঢোকে এই প্রসেসটাকে যদি দুর্নীতিমুক্ত করা যায়, সুষ্ঠুভাবে তারা ঢুকতে পারে, তারা সঠিক প্রশিক্ষণ পায়, সঠিকভাবে কাজ করার সুযোগ পায়, নিয়ন্ত্রণমুক্তভাবে কাজ করার সুযোগ পায়, পুলিশ দুর্নীতিমুক্ত হতে বাধ্য। যে এই কাজগুলো কি করে না, না করতে পারে না? আপনি যেগুলো বলেন এই কাজগুলো এখন তো আমরা এই যে গত 15 বছর আমরা দেখে আসছি, এটা নিয়ন্ত্রিত ছিল। এই কাজগুলোকে নিয়ন্ত্রণ করা হতো। যেমন বলা হয় যে প্রশাসনকে দিয়েই পতিত সরকার টিকে ছিল, তারা তাদেরকে যথেচ্ছ ব্যবহার করেছে। সর্বমহল থেকে এই ধরনের কোশ্চেন রেজ হয়েছে। তো প্রশাসন বলতে তো শুধু পুলিশ না, একা না, কিন্তু আমরা এই মুহূর্তে মানে এখনকার বিষয়ে প্রশাসনকে দিয়ে পুলিশ যে স্বৈরাচারী সরকার যাদেরকে আমরা উৎখাত করেছি তারা চলে গেছে যারা,
তারা কিন্তু প্রশাসনকে ব্যবহার করেছে, সেখানে পুলিশ একটা ইনগ্রিডিয়েন্ট ছিল, অন্যতম ইনগ্রিডিয়েন্ট ছিল। জি, এছাড়া অন্যান্য সময়ও যারা ক্ষমতায় ছিল, সরকারে ছিল, সবার বেলায় এরকম কোশ্চেনগুলো এরকম অবশ্যই হয়েছে, সেখানেও ব্যবহার হয়েছে। তো ব্যবহারের মাত্রার উপর নির্ভর করে কিন্তু এই আমরা এখন বলছি যে কথাগুলো। তো সেখানেও একেবারে সব পুলিশের সবাই যে একদম দুর্নীতি আকণ্ঠ ডুবে গিয়েছিল তা না। সেখানেও কিছু কিছু পুলিশ অফিসার তাদের স্বাতন্ত্র্য বজায় রেখে, তাদের পেশাদারিত্বের কথা বজায় রেখে, তাদের ইমানদারির কথা বজায় রেখে তারা কাজ করে গেছে। এটা সেই উদাহরণও আছে, কিন্তু সেটা তো উদাহরণ, সেটা হলো উদাহরণ। কিন্তু পুরা সামগ্রিকভাবে পুলিশ দুর্নীতিমুক্ত হয়ে কাজ করার পরিবেশ পায় নাই। এখন যদি সেই পরিবেশটি তৈরি করতে চায় সরকার, অন্তর্বর্তীকালীন সরকার হোক, পরবর্তী যে সরকার দেশে ইলেক্টেড গভর্নমেন্ট আসবে, কোন জায়গাগুলোতে আপনি মনে করেন কাজ করা দরকার? আমি ওই যে বললাম, প্রথমত হলো যে পুলিশের নিয়োগটা, নিয়োগটা একদম স্বচ্ছ, উপযুক্ত লোক, রাইট ম্যান ইন দ্য রাইট প্লেস যদি আপনি প্লেস করতে পারেন, সঠিক জায়গায় সঠিক লোকটিকে, উনি ভারপ্রাপ্ত কর্মকর্তা হওয়ার যোগ্য, তাকেই আমরা ভারপ্রাপ্ত, কারণ উনি যে সেবা দিতে পারবে তাকেই আমরা ভারপ্রাপ্ত কর্মকর্তা। সে যেন কোনো দলের হয়ে কারো নেতার মাধ্যমে যেন এখানে না আসে, বা যে লোকটা পুলিশের ঢোকার তার বেসিক তার যে সমস্ত রিকোয়ারমেন্ট ওই জন্য না থাকে, অথচ কিন্তু একটা দলীয় একটা ব্যানার নিয়ে সে ঢুকে গেল, তো এই লোকের কাছ থেকে তো আপনি সেই সেবা পাবেন না। কাজে রিক্রুটমেন্ট ঠিক করতে হবে, তাদের ট্রেনিংটা প্রপার দিতে হবে। তারপরে আমি যেটা বলছি, তার পেশাগত দায়িত্ব পালনের জন্য যে সমস্ত রিকোয়ারমেন্ট আছে সেগুলো তাদেরকে দিতে হবে। এখন বিদ্যমান যে আইনগুলো আছে সেই আইনগুলো সে মেনে চলবে, অবশ্যই আইন তো তাকে মানতেই হবে। আইন না মানলে তো পুলিশের কাজই তো আইন নিজে মানা, অন্যকে মানানো। এই জন্যই তো পুলিশ কিন্তু আসলে অজনপ্রিয় অনেক সময়। আপনার কাছে আবার আসবো আমি এখন, জনাব মনিরুল হকের কাছে যাব, পুলিশ অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি। আপনার কাছে প্রথমে যে প্রশ্নটি করতেছে যে পুলিশ সদস্যের দুর্নীতির অন্যতম একটি খাত হলো যে বলা হয় যে রিমান্ডে আসামি নির্যাতন করা। অভিযুক্ত আসামি বা আটক ব্যক্তিকে রিমান্ডে নির্যাতনের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায় করা হয়, এরকমটি জনরোষ আছে বলে মনে করা হয়। এগুলো কি নিয়ন্ত্রণ করা সম্ভব বা এটাকে ওভারকাম করা সম্ভব বলে আপনি মনে করেন? অলিল ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যেটা বললেন রিমান্ডটা পুলিশের মামলার ক্ষেত্রে এটা একটা প্রচলিত একটা ব্যবস্থা। এই যে আপনি বললেন যে রিমান্ডের বিষয়টা, এটা কিন্তু পুলিশ নিজের ইচ্ছায় কিন্তু রিমান্ড আনে না। পুলিশ কতগুলো শর্ত দিয়ে আদালতে আসামি প্রেরণ করে এবং তাকে রিমান্ডে আনার জন্য আবেদন করে। আদালত যদি মনে করে যে পুলিশ যে কথাগুলো বলেছে আসামি সম্পর্কে, এই যে একটা মামলা বা ঘটনা, এই ঘটনার ক্লু উদ্ঘাটন করার জন্য এই আসামির রিমান্ড দেওয়া প্রয়োজন, তখনই আদালত কিন্তু পুলিশের কাছে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য দেয়। এখন ঘটনার উৎস, ঘটনার ক্লু উদ্ঘাটন, অন্য যারা আসামি ঘটনার সাথে জড়িত আছে তাদের চিহ্নিত করার জন্য কিন্তু রিমান্ড বা জিজ্ঞাসাবাদের প্রয়োজন আছে। এখানে কিন্তু আমরা সেই কাজটি করি, কিন্তু প্রচলিত ধারায় মানুষ যেভাবে ভাবে যে পুলিশের কাছে রিমান্ড আসলেই নাকি পুলিশ বিভিন্ন অনৈতিক দাবি দেওয়া, তাদের উপর অত্যাচার, আসামিদের উপর অত্যাচার এগুলো করে থাকে। আপনার ঢালাওভাবে যেগুলা আপনারা বলতে মানে জনগণ যেটা জানে সেটা আসলে ওইভাবে না। রিমান্ডে আমরা আনি একমাত্র ঘটনার বিস্তারিত মূল রহস্য উদ্ঘাটন করার জন্য। এখন কিছু কিছু দুর্নীতিগ্রস্ত পুলিশ আছে, তারা এগুলো ঘটাতে পারে, এটা আমি সম্পূর্ণরূপে অস্বীকার করছি না, করার কোনো সুযোগই নাই। এই জন্য রিমান্ড কিন্তু প্রয়োজনের তাগিদেই আনা হয়, আর রিমান্ডের মাধ্যমেই পুলিশ তার ওই মামলার ঘটনা সম্পর্কে সম্পূর্ণভাবে বিষয়টা জানতে পারে, কারণ যে এটি তো আদালত থেকে রিমান্ড দেওয়া হয়, আদালত থেকে রিমান্ড দেওয়া। আর আমি বলতেছি যে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব যদি কোনো দুর্নীতিগ্রস্ত
অফিসার বা পুলিশ সদস্য এগুলো যদি করে থাকে তাদেরকে বিভিন্ন মাধ্যমে নিয়ন্ত্রণ করা যায়। ধন্যবাদ। জি, আমরা আপনাকে একটু ধন্যবাদ। কমপ্লিমেন্ট করি ওনার সাথে। নিঃসন্দেহে। উনি যেটা বলছেন ঠিকই আছে। এখন হচ্ছে কি, আমরা পুলিশ রিমান্ড নেয়, রিমান্ডের আমি আইনগত ব্যাপারটা বলি, পুলিশ রিমান্ড নেয় কিন্তু সত্য উদ্ঘাটনের জন্য, এবং প্রত্যেক একটা আসামির সাথে আরেকটা আসামির যে মানে কার কি দায়িত্ব, কার কতটা দায়, কি ধরনের অপরাধ, হ্যাঁ, এটা নিরূপণের জন্য। কিন্তু এতে কিন্তু আসলে কারো কোনো ইয়ে নাই। কিন্তু সমস্যা হয় ওখানেই, যদি এই রিমান্ডটাকে যদি যেটা ওই যে কিছু কতিপয় পুলিশ কর্মকর্তা যে এটাকে যদি ওই যে বাণিজ্যের জন্য আনা হয়, রিমান্ডের মাধ্যমে যদি বাণিজ্য করা হয়, তাহলে সেটাই সমস্যা হয়। সেরকমই, এবং ওটাই প্রশ্ন করেছিলেন। এটি জনগণের মধ্যে এরকমই একটি থাকে যে রিমান্ডে নেওয়া হলো, সেখানে যদি কিছু টাকা দেওয়া হয়, ঘুষ দেওয়া হয় বা কিছু দেওয়া হয়, সেক্ষেত্রে হয়তো তার জন্য ওইটাই আমাদের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। রিমান্ডকে ব্যবহার করা হয়তো সত্য উদ্ঘাটনের জন্য, তথ্য উদ্ঘাটনের জন্য, আইডেন্টিফিকেশনের জন্য রিমান্ড ব্যবহার করা হয়, কিন্তু এই রিমান্ডটাকে আমরা অতীতে অনেকে এটাকে তাদের মানে স্বার্থ হাসিলের জন্য, অনৈতিক স্বার্থ হাসিলের জন্য, আপনি বুঝতে পারছেন কি বলতে চাচ্ছি। অনৈতিক স্বার্থ বলতে শুধু টাকা পয়সা না, কিন্তু সেখানে অনেক কিছুই থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, তার নিজের ডিমান্ডগুলো থাকতে পারে, এই তাকে অন্যের স্বার্থে ব্যবহার করার জন্য, যে তুমি এই কথা বলবা না, এটা বলবা, তাই না, তাকে বাধ্য করার জন্য এগুলো হয়েছে, এগুলো হচ্ছে। মানে তবে এটা থেকে তো অবশ্যই আমরা মুক্তি চাই, যে আমরা মুক্তি চাই, সেটি মানে এন্ড অফ দ্য ডে এই কথাটি যে আমরা সেটি মুক্তি চাই, জনগণ সেটি মুক্তি চাই। এবং আপনি যেটি বললেন আপনার কথা ধরে আমি আপনার কাছেই আসবো, আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসতে চাই যে সংস্কার কমিশনের প্রতিবেদনে দুটি সুপারিশ করা হয়, একটি সর্বদলীয় কমিটি গঠন, অপরটি বিশেষ টাস্কফোর্স গঠন। এই জায়গায় আমার প্রশ্ন হলো যে এই যে প্রতিটি থানা উপজেলা একটি করে সর্বদলীয় কমিটি গড়ে তোলা যায়, যারা স্থানীয় পর্যায়ে ওভারসাইট বডি হিসেবে কাজ করবে, এক্ষেত্রে আপনি কি মনে করেন যে এই কমিটিগুলো দুর্নীতি করবে না? এটা মনে করার কোনো কারণ নাই। কারণ দেখেন, অতীতে যে দলগুলো ছিল, হ্যাঁ, কেউ তো দুর্নীতিমুক্তভাবে চলে নাই, সবারই তো দুর্নীতির কিছু ইয়ে আছে। তা এখন আপনি যদি এমন হয় যে পুলিশের কর্মকাণ্ডটার পরিচালনার দায়িত্ব তাদের কাছে চলে যায়, তাহলে কিন্তু এটা খুব ডেঞ্জারাস হয়ে যাবে। সর্বদলীয় একটা কমিটি থাকতে পারে, কিন্তু তারা হলো ওয়াচডগ হিসাবে কাজ করবে, এবং তারা যদি যে তাদের রিকমেন্ডেশনগুলো হয়তো উপরে যে ইয়ে প্রসেস আছে সেটা পাঠাবে, যে এটা এই কাজটা এরকম হয় না, এটা হওয়া উচিত ছিল। এরকম হলে অ্যাকর্ডিং টু রিকোয়ারমেন্ট বা অ্যাকর্ডিং টু ডিমান্ড বা অ্যাকর্ডিং টু ওয়ান্ট। কিন্তু তারা যদি তাদের ওইটা যদি আবার একটা সিন্ডিকেট হয়ে যায়, তারাই যদি আবার থানাকে বা যেখানে যেটা আছে তাদেরকে পরিচালিত করার জন্য আবার শুরু করে, তাহলে কিন্তু সেটা বিপজ্জনক হয়ে যায়। তাহলে এই যে বিপজ্জনক মানে আশঙ্কার কথা বলা হচ্ছে, এই আশঙ্কা কিভাবে দূর করা যাবে? এখন এটা ওই যে আবারও সেই আমরা দুর্নীতির কথায় আসি। আমরা যদি এখন সত্যিকারভাবে পুলিশকে তার কাজ করতে দিতে আগ্রহী হই, তাহলে আমাকে তো ভালো হইতে হবে, তাই না? আমি শুধু পুলিশ ভালো করবে, আমি খারাপ করব, তাহলে তো আর হবে না। তাহলে যেই সর্বদলীয় যে সর্বদল দলে যারা থাকবে, তাদেরকে তো আন্তরিক হতে হবে, তাদেরকে তো ন্যায় নিষ্ঠার সাথে কাজটা করতে হবে। হ্যাঁ, মানে তাদেরকে যে পুলিশ যেমন জবাবদিহিতার মধ্যে আসে, তারাও যেন নিজেদের মধ্যে জবাবদিহিতার আওতায় আসে, আদারওয়াইজ কিন্তু এটা সম্ভব না। যে আপনার কাছে আরেকটি প্রশ্ন নিয়ে আসতেছি, জনাব মনিরুল হকের কাছে। টাস্ক ফোর্সের কথা বলছিলেন, একটা টাস্ক ফোর্স বিষয়েও আপনার সাথে কথা ছিল, আমি এটা নিয়ে আবার আপনার কাছে আসবো। জি, বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি মনিরুল হকের কাছে আমার আরেকটি প্রশ্ন, যে কমিশনের প্রধান সফরাজ হোসেন গণমাধ্যমে বলেছেন যে সংস্কারের সুপারিশের ক্ষেত্রে পুলিশের সঙ্গে সাধারণ জনগণের দূরত্ব কমানো এবং সম্পর্ক উন্নয়নের বিষয়ে আমরা গুরুত্ব দিয়েছি। জনগণের সাথে দূরত্ব কমানো কিভাবে সম্ভব? ধন্যবাদ। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রস্তাব। সেটা হলো যে জনগণের সাথে যদি পুলিশের কোনো সম্পর্ক, কোনো ঘাটতি থাকে, তাহলে কিন্তু সেখানে পুলিশিং করাটা টাফ হয়ে যায়। এই জন্যে সবচেয়ে পুলিশিং করার সহজ একটা মাধ্যম জনগণের সাথে সম্পর্কটা, তাদের সাথে যে সম্পর্কটা, এই কি বলে, সম্পর্কটা
ডেভেলপ করার জন্য, সম্পর্ক নিজেদের মধ্যে সম্পর্ক কমিউনিকেশনটা বাড়ানোর জন্য, সম্পর্ক উন্নয়নের মাধ্যমে আমরা আমার পুলিশিংটা খুব সহজেই করতে পারি। এখানে আমার সম্পর্ক কমানোর জন্য আমি কয়েকটা পয়েন্ট এখানে আমি উল্লেখ করতে পারি। জনগণের সাথে গ্যাপ কমানোর জন্য, জনগণের সাথে পুলিশের যে সম্পর্ক উন্নয়নে গ্যাপ কমানো, গ্যাপটাকে কমানো, উন্নয়ন অন্যদের গ্যাপ কমানো। এই জন্য আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করতেছি। এটা হলো জনগণের সাথে পুলিশের সম্পর্ক উন্নয়নের জন্য পুলিশকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। পুলিশ ও জনগণের সম্পর্ক স্থাপনের গুরুত্বপূর্ণ মাধ্যম হতে পারে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে। আপনি জানেন যে আমাদের দেশে 16ই ডিসেম্বর, 21শে ফেব্রুয়ারি, পয়লা বৈশাখ, এই সমস্ত আরও যে সমস্ত উৎসব আছে, উৎসবে কিন্তু পুলিশ বর্তমানে পুলিশ, জনগণ, প্রশাসন আর জনগণ মিলেই কিন্তু এই উৎসবগুলোর আয়োজন করে। সেখান থেকেও কিন্তু পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্কটা উন্নয়ন করা সম্ভব। সেটি তো হচ্ছে নির্দিষ্ট কয়েকটি দিনে, কিন্তু এই ক্ষেত্রে পুলিশ তার নিজের থেকে কি ধরনের ভূমিকা রাখতে পারে বলে আমি বলতেছি, আমি সেদিকে আসছি। যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান আছে যেখানে পুলিশ গিয়ে সেখানে তাদের সাথে মত বিনিময় করতে পারে, তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারে, সেখান থেকে তাদের ডিমান্ডটা নিতে পারে, ডিমান্ড অনুযায়ী পুলিশ তার ব্যবস্থা গ্রহণ করতে পারে। এভাবেই কিন্তু হয়। তারপরে বিভিন্ন পেশা শ্রেণীর লোকজনের সাথে একটা বৈঠক হতে পারে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে তাদের সাথে আমরা বৈঠক করতে পারি। বৈঠকেও তাদের থেকে পুলিশের কাছে কি চাপও আছে, সেখান থেকে কিন্তু তারা বলতে পারে। তারপরে আরেকটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আগত থানায় যারা সাধারণ জনগণ আসে, যে কাজের জন্যই তারা আসুক, তাদের কাজটা যদি আমরা খুব দ্রুত ইভেন খুব ভালো ব্যবহারের মাধ্যমে আমরা শেষ করে দিতে পারি, তাহলে তাদের সাথে আমাদের সম্পর্কটা কিন্তু ভালো হয়, গ্যাপ কমে। যে থানায় আগত সাধারণ জনগণ যখন আসবে, কোনো অহেতুক কোনো বিলম্ব না করে, কাল বিলম্ব না করে আমরা তাদের সেবাটা যেন আমরা দিতে পারি। এই সেবা দেওয়ার মাধ্যমে তাদের সাথে আমাদের যে সম্পর্কের গ্যাপটা আছে এটা আমরা পূরণ করতে পারি। জি, সম্ভব। জি, আপনি যথার্থই বলেছেন। আপনি বলেছেন যে পয়েন্টগুলো আউট করেছেন। আমি সেই আলোকে স্যার আপনার কাছে আমি একটু ওনাকে একটু সাপ্লিমেন্ট করি। জি প্লিজ। মানে আমি আসলে কি উনি যে প্রশ্নটা করেছেন এটার ব্যাপারে আমি গবেষণা করেছি, আমার গবেষণা কর্ম আছে, আমার পিএইচডি ওইটা কাজে আমার ওইখান থেকে একটু কথা বলার দরকার। নিঃসন্দেহে এটা হলো যে মানুষ থানায় যায় একটা এক্সপেকটেশন নিয়ে, একটা প্রত্যাশা নিয়ে যে আমি বিপদে আছি, থানায় যাচ্ছি। আমার থানায় গেলে আমার মোবাইলটা হারিয়ে গেছে, আমার এখন একটা জিডি করবো, থানা হয়তো আমি মোবাইলটা পেয়ে যাব, এটা প্রত্যাশা নিয়ে যায়। তো ওখানে গেলে প্রত্যাশা নিয়ে যায় যে গেলেই আমারটা জিডি নিয়ে নিবে বা যা করা যায়, আপনি কোনো সমস্যা নাই, ইনশাল্লাহ আপনার তো আমরা যোগাযোগ করবো। যিনি যার মোবাইলে হারাইছে বিকালেই তাকে ফোন করা দেওয়া হলো, আপনার ট্রেস পাওয়া গেছে, আপনি কালকে আসেন, কালকে আসার পরে নেন এই যে আপনার মোবাইলটা ফেরত দিলাম। এটা হলো মানুষের প্রত্যাশা। কিন্তু যদি এটা গ্যাপ হয়, আমি যাওয়ার পরে আমি পুলিশেই ছিলাম, আমার মোবাইল হারাই যাওয়ার পরে আমি একটা থানায় গেছি, আমি পরিচয় টরিচয় দেইনি কিছু, আমি ওখানে বসেছিলাম 2 ঘন্টা বসার। ওর কারণ হচ্ছে যে যিনি লেখেন ওই কর্মকর্তা ওখানে নাই, উনি আসলে তারপর আরেকজন আছে যিনি করতে পারতেন, উনি দেখে মোবাইলে কথা বলতেছেন, মহিলা হাঁটাহাঁটি করতেছেন। এটা আমি খুব দুঃখ পাই, আমি দেখি না কী হয়, আমি কিছু বলি না। 2 ঘন্টা থাকার পরে আমার জিডিটা নেওয়া হলো। জিডি নেওয়ার সময় আমার পরিচয় যখন দিলাম, স্যার আগে বলেন না কেন? তো এটা তো এই ক্ষেত্রে আমি আপনাকে একটু যদি থামিয়ে একটা প্রশ্ন আমার করতে ইচ্ছে করছে। আপনি যে সময়টা নিজের পরিচয় গোপন রেখে ইন জেনারেল পিপুলের কাতারে থেকে আপনি আপনার কাজটা করলেন, তখন কি আপনার ফিল কেমন হচ্ছিল? আমি ওটাই বলছি যে তাহলে এই যে গ্যাপের আমার প্রত্যাশা এবং প্রাপ্তির যে গ্যাপটা, এটা কিন্তু বিরাট। হ্যাঁ, ওইখানেই কিন্তু মানুষের পুলিশের প্রতি মানুষের কনসেপ্টটা তৈরি হয়েছে, মানুষের ক্ষোভটা ওখানেই। হ্যাঁ, বেশি বড় না, আমি এটা চাই অথবা এটা পাই, মাঝখানে যে বিরাট একটা গ্যাপ,
এই গ্যাপটাকে আপনি যত কমায় আনতে পারবেন তাহলেই কিন্তু নিয়ে আসে। ওই যে আমি এখন আপনাকে বলি, আমি অবশ্যই আমার মনে ক্ষোভ হয়েছে, আমি একজন রেসপেক্টেবল পার্সন, আমার বয়স্ক লোকও, আমি হ্যাঁ আমি পরিচয় দিই নেই, কিন্তু আমার একটা মোবাইল আমার হারিয়ে গেছে, তুমি আমাকে 2 ঘন্টা বসায় রাখলা, তারপরে আমার জিডিটা তুমি নিলা, এটা তো অ্যাকসেপ্টেবল না। দিস ইজ নট। তাহলে সাধারণ মানুষের কি হয়, সমস্যা হয়। স্যার এই ক্ষেত্রে আপনি যদি এক কথায় বলেন, আমি আরো প্রশ্ন করব, কিন্তু এই প্রশ্নের আলোকে বলছি, এই ক্ষেত্রে কি সংস্কার দরকার? না, এখন আমি এটা বলছি যে এখন এই থানাটা কিন্তু পুলিশের সেবার মূল। যত বড় বড় আইজি অফিস থাকুক, ডিআইজি অফিস থাকুক, পুলিশ কমিশনার অফিস থাকুক, যেখানে যে থাকুক না কেন, ফাঁড়ি থাকুক, এই টহল পুলিশ থাকুক, মূল সেবা কেন্দ্র হলো থানা। থানা যিনি ওই থানার আন্ডারে বসবাস করছেন, রাইট, হ্যাঁ, ওই থানাটাই হলো সার্ভিস সেন্টার। কেমন? এখন সার্ভিস সেন্টারটা আমরা একটা সার্ভিস সেন্টারে যান, ওখানে আমি কি পান না, তার আপনি একটা ব্যাংকে যান, হ্যাঁ, ব্যাংকে গেলে দেখবেন যে আপনাকে ওখানে বসতে দিচ্ছে, একটা স্লিপ নিয়ে যাচ্ছেন, ওখানে বসতে দিচ্ছে, আপনার নাম্বারে যাচ্ছে, ওখানে যাচ্ছে, আপনি টাকা জমা দিলে টাকা জমা দিবেন, টাকা উঠিয়ে চলে আসবেন, কোনো হ্যাসেল নাই। তা আমার থানা তো একটা সার্ভিস সেন্টার, তো ওখানে গেল কেন আমার জিডির জন্য 2 ঘন্টা বসে থাকতে হবে, আমাকে বসে থাকতে হবে কেন 2 ঘন্টা? হ্যাঁ, তো আমি যাবো ওখানে কারণ তোমাকে রাখাই হয়েছে এই কাজের জন্য, তাই না? সুতরাং এই যে মানুষের এক্সপেক্টেড সার্ভিসটা দিতে হবে। আমি যখন মানুষ থানায় যায় আর ডাক্তারের কাছে যায়, কিন্তু মানুষ ওর সবচেয়ে বিপদের সময়, তাই না? বিপদগ্রস্ত হয়েই যায় থানায়, তাই না? তো এই 2টা পেশার লোকদের কাছে মানুষ সবচেয়ে বেশি মানুষের জীবনের ক্ষতি হওয়ার আশঙ্কায় থানায় যায়, সম্পদের ক্ষতি হওয়ার জন্য আশঙ্কা যায়। এই মুহূর্তে আমাদের এখানে কোনো কম্প্রোমাইজের কোনো উপায় নাই। জি, এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন, তাদের অনেকের মনের মধ্যে এই ধরনের প্রশ্ন আসছে, কারণ আপনি জনগণের মনের কথাটাই বলছেন। এই যে জনগণের এই মনের কথাগুলো বাস্তবায়ন কি আমাদের দেশে সম্ভব? করতে হবে, সম্ভব না নিশ্চয়ই সম্ভব। সেটা কিভাবে? আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, আমি একটা জেলার এসপি ছিলাম, সংক্ষেপে বলি, আমি মাগুরা জেলার এসপি ছিলাম, নাম দিয়ে বলি। ওখানে এটা ছিল একটা চরমপন্থী এলাকার হিসেবে পরিচিত। আমরা যখন ওখানে আমি জয়েন করি, কেউ আমাদের হেল্প করছিল না, কোনো তার তথ্য দিচ্ছিল না। আমি দিনে রাতে আমরা ওখানে গিয়ে মানুষের সাথে দিনের বেলা মিটিং করেছি, আবার রাতের বেলাও গিয়েছি। দেখেন, আমি আপনারা এসপি, আমরা এসছি আপনাকে সহায়তা করার জন্য। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন, তারপর মানুষ আসা শুরু করছে, না এই লোকটা তো সিরিয়াস। তখন তারা আসা শুরু করছে, তথ্য দেওয়া শুরু করছে। আমরা কিন্তু মাগুরা জেলাকে সন্ত্রাস মুক্ত করেছি, এবং তখন তো আমি বিপিএম গ্যালান্টারি পেয়েছি। এখন যে র্যাবের ডিজি আছে, এটা স্যার কত সালের কথা? এটা 2002 থেকে 1998, 99, 99, 2000। হ্যাঁ, এখন র্যাবের ডিজি যিনি আছে শহীদ আমার এডিশনাল এসপি ছিল। আমরা যে কি পরিশ্রম করেছি, মানুষের আস্থা অর্জন করেছি, রাতে দিনে সবসময় মানুষের কাছে গিয়ে মানুষের যে প্রত্যাশাটা, সেই প্রত্যাশাটা পূরণ করার জন্য আপনি তো স্যার প্রত্যাশা পূরণ করার চেষ্টা করেছেন এবং করেছেন। আপনি কি বলবেন যারা আছেন এখন, তারা কি কাজগুলো করলে পরে এই কাজগুলোই করতে হবে? এইখানে আমার একটা আছে, স্যার বলার পর একটা পয়েন্ট যোগ করব। এই কাজগুলোই করতে হবে আমাদেরকে, কারণ মানুষের প্রত্যাশাকে তো ডিসমেন্টেল হওয়ার কোনো এটা প্রত্যাশাকে, মানুষের প্রত্যাশা আমাদের কাছে আছে, এই প্রত্যাশাকে ধূলিসাৎ করার কোনো অধিকার আমার নাই। তার প্রত্যাশার চেয়ে বেশি করতে হবে আমাকে। আমি যে থানায় যাব 10 মিনিটের মধ্যে আমি থানা থেকে বেরিয়ে আমার কাজটা হাসতে হাসতে বেরিয়ে আসবো যে ইয়েস আই হ্যাভ ডান, আমার কাজ হয়ে গেছে। কিন্তু কেন আমাকে দিনের পর আমাকে যেতে হবে, একজন রাজনৈতিক নেতা ধরতে হবে, না হয় অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার বা কোনো সিনিয়র পুলিশ অফিসার ধরতে হবে। ওই সিনিয়র পুলিশ অফিসার ধরার জন্য আবার একজন টাউটকে আমাকে যোগাযোগ করতে হবে, তার মাধ্যমে গেলে তবে থানায় জিডি হবে, তা না হলে থানায় জিডি হবে না। এটা কেন হবে? থানায় যাবে, মানুষ আসবে, তাকে থানায় দেখেন আমাদের থানার সমস্যাটা কি, থানায় আমরা যখন যাই তখনই একটা বন্দুকধারী লোক দাঁড়ায় আছে, সে কোথায় যাবেন? ওসি সাহেবের কাছে যাবেন। ওসি সাহেব তো নাই, উনি তো আছেন ওই ইয়েতে মামলা তদন্তে আছেন। ওসি সবসময় থানা থাকবে, এর অর্থ যে বাইরে যাবে না তা না। তাহলে শিফটে 3 জন ওসি থাকবে আমার, 8 ঘন্টা করে 3 জন ওসি থাকবে। 3 জন ওসি থাকলে তো একজন তো সবসময় থানা থাকতে পারবে, আলটিমেটলি থাকবে না, সে সবসময় সেবা দিবে। আর এই আমরা ওসির উপরে এত বেশি দায়িত্ব চাপিয়ে দিয়েছি,
এত বেশি ক্ষমতা দিয়ে দিয়েছি, এর ফলে হয় কি এইখানে ওইখানে যাওয়ার জন্য মানুষ মানে আমাদের ওসি সাহেবেরাও যারা ওসি হওয়ার যোগ্য তারাও কিন্তু প্রতিযোগিতায় নেমে পড়ে, টাকা দিয়ে হোক নেতার দিয়ে হোক আমি ওখানে যেতে চাই। আমরা যদি ওভাবে শিফটিং ডিউটি করি এবং জুরিডিকশনটাকে আরও ছোটো করে আনি, আমি থানার সঙ্গে বাড়াইতে হবে আমি বলতেছি, জুরিডিকশনকে যদি ছোটো করে আনি, মানুষকে সেবার দেওয়ার জন্য যদি এই শিফটিং ডিউটি আমরা চালু করি, ওখানে যাওয়ার জন্য কোনো প্রতিযোগিতা হবে না, তারা সত্যিকারভাবে তারা সেবার জন্য সেবা দিয়ে ওখানে থাকার যোগ্যতা অর্জন করবে, মানুষের কাছে যোগ্যতা অর্জন করবে। জি, আপনার এই মেসেজগুলো যারা দেখছেন, যারা দায়িত্বে আছেন সবাই নেবেন। আপনি কি যোগ করতে চেয়েছিলেন? আমি যোগ করতে চেয়েছিলাম যে প্রত্যাশা আর প্রাপ্তি, পুলিশের কাছে আমাদের জনগণের, আমাদের সম্মানিত জনগণের অনেক প্রত্যাশা থাকে, পুলিশেরও কিন্তু দেয়ার ইচ্ছা থাকে প্রত্যাশা অনুযায়ী, কিন্তু পুলিশ অনেক ক্ষেত্রে কিন্তু তার সীমাবদ্ধতা আছে, লোকবলের সীমাবদ্ধতা আছে, তার লজিস্টিক্স যে একটা বিষয় আছে সেগুলোর সীমাবদ্ধতা আছে। এগুলাও যদি আমাদের জনগণ আমাদেরকে একটু বুঝতো, তাহলে পুলিশ আর জনগণের গ্যাপগুলো আরও কমে যেত। এইটা আমি বলছি, প্রফেশনাল যে রিকোয়ারমেন্টগুলো পূরণ করতে হবে, এটা আমি বলছি, আমি পুরো ব্যাখ্যা করে বলি নাই, কিন্তু ওই রিকোয়ারমেন্টগুলো লাগবে। সেই জায়গাটিও যদি পূরণ করে তাহলে যে সরকার থাকবেন সেই সরকার সেই দিকগুলোও খেয়াল রাখবেন, যেন জনগণের সাথে যে এই যে গ্যাপ যেটি আমরা বলছিলাম সেটি ডেভেলপ করার জন্য আরও যদি জনগণের প্রয়োজন হয়, জনবলের প্রয়োজন হয়, সেটিও তারা ফিল আপ করবে, যেন জনগণ সেই সার্ভিসটা পুরোপুরি পায়, খুশি থাকে, সন্তুষ্ট থাকে। স্যার, আপনার কাছে আসতে চাই, কেমন বাংলাদেশ দেখতে চান পুলিশিং এই জায়গা থেকে? আমি তো পুলিশ নিয়ে কথা যখন বলছি, আমার থানাটাকে আমি একটা সেবা কেন্দ্র হিসেবে দেখতে চাই, যেখানে মানুষ, ওই যে আগে বললাম, মানুষ তার প্রত্যাশা আসবে, প্রত্যাশার প্রাপ্তিটা 100% পূর্ণ হবে। তাহলে এখন এই যদি পুলিশে এটা হয়, যদি প্রশাসনে এটা হয়, প্রশাসন অন্য জায়গায় এটা হয়, এটা যদি স্বাস্থ্য খাতে যদি এটা হয়, আমি যখন হসপিটালে যাব ওখানে আমি সেবা পাবো। আমি যদি এটা এডুকেশনের ক্ষেত্রে হয়, যে আমার ছেলেটা যে এখানে যে পড়াশোনা করবে, এটা সঠিক শিক্ষা পাবে, এটা যদি হয়, সব ক্ষেত্রে যদি আমার প্রাপ্তির সাথে আমার প্রত্যাশার সাথে প্রাপ্তির মিল হয়, তাহলে তো আর কোনো সমস্যা হওয়ার কথা না। আমরা সেই বাংলাদেশ চাই যেখানে জনগণের প্রত্যাশা সরকার পূরণ করবে, রাষ্ট্র পূরণ করবে। একই প্রশ্নে আপনার কাছেও আমি যদি, আপনি যখন এই প্রশ্নটা করলেন, আমার কেমন যেন একটা ভালো লাগার বিষয় ছিল পুলিশকে নিয়ে, আমাদের পুলিশ বাহিনীকে নিয়ে। বাংলাদেশের জনগণ যখন আস্থায় নিবে, পুলিশকে সবচেয়ে আস্থার জায়গায় তারা নিবে, তখনই আমাদের এই যে আমরা পুলিশিং করি, আমাদের পুলিশিং করার যে সার্থকতা, এটা আমরা ফিরে পাবো। আর এখানে দেখেন, একটা মানুষ যখন একটা উপকার পাওয়ার পরে যখন সে দোয়া করে, এর চেয়ে বড় কোনো জিনিস আর নাই, আমার কাছে নাই, ইভেন আমার মতো সব পুলিশের মধ্যেও যে চিন্তাটা একই, মানুষের যে দোয়া, এর চেয়ে বড় কোনো জিনিস নাই, প্রাপ্তি নাই, এর উপরে কোনো প্রাপ্তি নাই। এই জন্য আমি স্বপ্ন দেখি যে আমাদের দেশের জনগণ পুলিশকে যখন আস্থায় নিবে, 1 নম্বর ভরসার জায়গায় নিবে যে আমার পুলিশ আছে, আমাকে সেভ করবে, আমাকে সুরক্ষা দিবে, আমাকে ন্যায় বিচার দিবে, এই সমস্ত বিষয়, এই মানসিকতাগুলো মানুষের মধ্যে তৈরি হোক। আপনাদেরকে দুজনকে অসংখ্য ধন্যবাদ, জনাব ডক্টর এম আকবর আলী এবং মোহাম্মদ মনিরুল হক ডাবলু, আমাদের এই অনুষ্ঠান থেকে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। ধন্যবাদ দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ। পুলিশ জনগণের বন্ধু হয়ে কাজ করবে এবং জনগণের যে দাবি, প্রত্যাশা এবং প্রাপ্তি, সেটি নিয়ে কাজ করবে, এবং পুলিশ যে বিধিবিধান, যে আইন আছে, সেই আইন অনুযায়ী কাজ করবে, এবং পুলিশ যেন জনগণের বন্ধু হতে পারে, সেই প্রত্যাশা রেখে আজকে শেষ করছি আমাদের অনুষ্ঠান। দর্শক, আগামীকালকে আবারও প্রেক্ষাপট সংস্কার নিয়ে আমরা আসব। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।